সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় বই উৎসব, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী, সদস্য জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। মাঝখানে আছেন সৈয়দা আতিকুন নাহার, সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ওই প্রান্তে আছেন হাসিবুর রহমান, অধ্যক্ষ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এছাড়াও আমাদের সাথে যোগ দিয়েছেন ময়মনসিংহের জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান শিরোনামগুলো। বর্ণিল উৎসবে বছরের প্রথম দিনে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই, কোমলমতিরা উচ্ছ্বসিত, সহযোগী বই করার অঙ্গীকার শিক্ষামন্ত্রী। সংসদ সদস্য লিটন হত্যার মোটিভ সম্পর্কে এখনো অন্ধকারে পুলিশ, 18 জন আটক, হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ, ধর্মীয় উগ্রবাদীরা জড়িত, দাবি ওবায়দুল কাদেরের। জিএসপির পেছনে না ছুটে রপ্তানি পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে খুঁজে বের করতে হবে নতুন আন্তর্জাতিক বাজার, বাণিজ্য মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী। ইসিকে সহযোগিতা করতে নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবনার কথা আবারও তুলে ধরলেন বেগম জিয়া, রাষ্ট্রপতির কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে দাবি। এবং জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্র সহ দেশে দেশে নববর্ষ বরণ উৎসব, কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকের ভিড়। যে আপনি, আমরা বলছি বই উৎসব, আপনাদের যে ভাষা যেটা হলো পাঠ্য বই এরিয়াতে, এই যে এটার প্রতি বছর যে গত কয়েক বছর ধরে যেটা চলে আসছে, এটার ইম্প্যাক্ট, মানে এটা আপনি যদি বলে যে এর সুফলটা কি, প্রথমে আপনারা কিভাবে পাচ্ছেন? জি, প্রথমে একটু বলি, সেটি হচ্ছে যে 2010 সাল থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের কার্যক্রমটি বর্তমান সরকার গ্রহণ করেছেন। 2009 সালে জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করলেন বর্তমান সরকার, এবং তারপরে এই উদ্যোগ গ্রহণ করলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন এবং মাননীয় শিক্ষামন্ত্রীর বাস্তবায়নের প্রচেষ্টা। তার সাথে আমরা যুক্ত হয়েছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। প্রথম বছর 19 কোটি বই দিয়ে আমরা শুরু করেছি, এবং এবছর আপনি নিশ্চয়ই শুনেছেন 36,21,82,245টি বই আমরা বিতরণ করেছি। এই যে বই এবং পাঠ্যপুস্তক হচ্ছে একটি বছরের জন্য শিক্ষাক্রম অনুযায়ী সমাপ্যযোগ্য যে বিষয়টি আছে সেটির একটি বার্ষিক কর্মপরিকল্পনায় সংহিতায় বলে এটিকে পাঠ্যপুস্তক বলা হয়েছে। এবং এই পাঠ্যপুস্তকটি যখন সামগ্রিকভাবে উৎসবের আমেজে বিতরণ করা হচ্ছে, তখন আমরা মনে করছি এর একটি সামাজিক গুরুত্ব আছে এবং শিক্ষার্থীদের ভেতর একটি মনস্তাত্ত্বিক গুরুত্ব আছে। সামাজিক গুরুত্ব হচ্ছে পাঠ্যপুস্তকের প্রতি আগ্রহ, শিক্ষার প্রতি আগ্রহ, শিক্ষার উন্নয়নের প্রতি উৎসাহ, অনুপ্রেরণা তৈরি হচ্ছে। পাশাপাশি মনস্তাত্ত্বিক যে কারণটি অতীব গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয়েছে, সেটি হচ্ছে, আপনি জানেন যে এক সময় শিক্ষার্থীরা বছরে 3 মাস 4 মাস চলে যেত, পাঠ্যপুস্তক পেতেন না। কিন্তু যখন 1 তারিখে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক পাচ্ছেন, ফলে মনস্তাত্ত্বিক যে রূপান্তরটা তার ঘটছে, সেটি হচ্ছে পাঠের প্রতি আগ্রহ, পাঠ অভ্যাস করে ওঠার একটি প্রবণতা, এবং পড়াশোনার প্রতি একটি অনাগ্রহ যে তৈরি হয়েছিল মাঝখানে, সেটি থেকে তার মানসিক মুক্তি ঘটছে। এটি আমরা মনে করছি উৎসবের প্রথম এবং প্রধানতম উপকারিতা। উনি যেটা বললেন তার সাথে আপনি কতটুকু একমত? ধন্যবাদ প্রশ্নের জন্য। পাঠ্যপুস্তক উৎসব বা বই উৎসব, আমি যেটাই বলি না কেন, শিক্ষা ক্ষেত্রে এটাকে পাঠ্যপুস্তক উৎসবের থেকে ধীরে ধীরে আমরা আসলে শিক্ষা উৎসবে নিয়ে আসবো। এটা আমাদের, যারা আমরা শিক্ষা নিয়ে কাজ করছি, তাদের এক ধরনের বিশ্বাস, আকাঙ্ক্ষা। তো আমাদের মাননীয় সদস্য শিক্ষাক্রম, তিনি যে বিষয়গুলো বলছেন তার সাথে আমি সম্পূর্ণ একমত, এবং সাথে একমত, কিন্তু কিছু বিষয় আমার আছে আর একটু এক্সপ্লানেশন দেওয়ার জন্য। সেটা হচ্ছে যে বই উৎসব, এটা শিক্ষার্থীদের উৎসব চলছে, এবং শিক্ষার্থীরা আগে যেটা বলছিলেন যে কিছুদিন বই আসলে দীর্ঘদিন পরে, এই ক্ষেত্রে শিক্ষকের কিন্তু এক ধরনের ইয়ে থাকতো যে বই নাই কিভাবে আমি পড়াবো, তাই না? শ্রেণীকক্ষে শিক্ষার্থী আসছে না কারণ বই নেই, শিক্ষক যাচ্ছেন না কারণ বই নেই। 10 থেকে এটা, হ্যাঁ আগে তাই ছিল, এখন সেটা থেকে আমরা, এখন এই যে একটা দুষ্ট চক্র, এখান থেকে আমরা বের হয়ে আমরা ক্লাসরুমমুখী হয়েছি। এটা একটা বিশাল অর্জন আমি মনে করি, বিশেষ করে 2010 সালের পর থেকে বিশাল অর্জন। আর এছাড়া আপনি দেখেন যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সেখানে ছিল হচ্ছে সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন।
সেই অর্জনের যে লক্ষ্য আমরা চেষ্টা করছি। আবার 2015 থেকে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেখানে বলা হচ্ছে মানসম্মত শিক্ষা এটা এনশিওর করা, এবং সেই ক্ষেত্রে মানসম্মত শিক্ষার জন্য শিক্ষার যে প্রধান উপকরণ পাঠ্যপুস্তক, এটা কিন্তু আমাদেরকে স্কুল সিস্টেমে, স্কুলের শিক্ষার্থীর হাতে, শিক্ষকের কাছে তুলে দিতে হবে। তো মানসম্মত শিক্ষার জায়গায় আসলে বইটা যখন শিক্ষার্থী পাচ্ছে, শিক্ষকের মধ্যে একটা তাড়না তৈরি হচ্ছে ক্লাসরুমে যাওয়ার, শিক্ষার্থীকেও কিন্তু ক্লাসরুমমুখী করা সম্ভব হচ্ছে। এবং ইউনিভার্সাল যে প্রাইমারি এডুকেশন, যেটা 1980 পরবর্তী সময়ে আমাদের সরকার পরবর্তী সময় বিশেষ করে বর্তমান সরকার বাধ্যতামূলক করা হলো, বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসছে, সেটার পরিপূর্ণতা আমি মনে করি যে অন্ততপক্ষে 2010-এর পর থেকে অনেক জোরালো হয়েছে, বিশেষ করে এই পাঠ্যপুস্তক। পুরো পদ্ধতিটা, এখানে বেশ কিছু গ্যাপ থাকতো সবসময়। যে বললাম যে শিক্ষক আসছে, বলছে যে আমার তো বই নাই শ্রেণীকক্ষে, শিক্ষার্থী আসছে না, আমি পড়াতে পারছি না, আমার কোনো ইয়ে নাই। আবার দেখা গেল প্ল্যানিংও করছে, কিন্তু এই যে বছরে কতদিন বন্ধ, পরিকল্পনাটা চমৎকার। হ্যাঁ, এই গত মাসেও কিন্তু দিয়ে দিল অলরেডি যে এতদিন বন্ধ যাবে, একাডেমিক ক্যালেন্ডার মতো করে একটা, এটা খুবই চমৎকার একটা উদ্যোগ আমি মনে করি। তাহলে যেটা হচ্ছে যে শিক্ষক শিক্ষার্থী সবাই জানছে যে এতদিন স্কুল বন্ধ যাচ্ছে, এতদিন টিচিং ডে, ওয়ার্কিং ডে এগুলো ভাগ করে বিদ্যালয়ে কিন্তু একটা পরিকল্পনা করতে পারছে, পরিকল্পিত ছাপটা পুরো একদম। হ্যাঁ, এবং এই পরিকল্পনাটা একই সাথে শিক্ষক করতে পারছে, কারণ শিক্ষক কিন্তু ওই পাঠ্য বই বা কারিকুলাম অনুসারে, কারিকুলাম একটা কখন কিভাবে শেষ করবে, কিভাবে এই পাঠ্য বইকে ডিজাইন করবে, হ্যাঁ এটা একটা কিন্তু সে একটা প্রচেষ্টা করতে পারছে। তারপর একটা বড় বিষয় যেটা আমি একমত, আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা আমি বলছি না একমত, সম্পূর্ণ একমত, এটা আসলে একটা নতুন চেঞ্জ আসছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের কিছু অবজারভেশন আছে। সেটা হচ্ছে যে আমরা বইগুলি রিমোট এরিয়াতে পৌঁছাতে পারছি কিনা, এই উৎসবটা কি সবার মধ্যে আসছে কিনা, এটা একটা মনিটরিং এর বিষয় হয়তো বা আছে। যেমন আমি গতকালকে থেকে আজকে, গতকালকে যেসব শিক্ষার্থীরা খুব হাসি মুখে ছিল, আজকে কয়েকজনের কথা আমি শুনলাম যে তারা বলছে যে বইটি একটি বই পেয়েছে, কোথাও কোথাও বলছে যে আমি এখনো বইটা পাইনি। বিশেষ করে এই যে লাইভ কিছুক্ষণ আগে 7:30টার খবরে আমি দেখলাম যে একজন শিক্ষার্থী একটু দূরবর্তী এরিয়ায়, খুব সম্ভবত যেটা আমার মনে পড়ছে যে চিটং এই হিল ট্র্যাক্ট এরিয়ার মধ্যে, সেই শিক্ষার্থী বলছে যে আমি বইটা পাইনি, আমি স্কুলে গিয়েছিলাম কিন্তু আমার কষ্ট হচ্ছে। ঢাকা শহরের কয়েকটা স্কুল, আমি একটা স্কুল একটু বলতে চাই যে সেখানে একটি মাত্র বই যাচ্ছে, বা জানি না আসলে প্রসেসটার মধ্য দিয়ে একটু মনে হয়, হ্যাঁ এই উৎসবটা যাতে উৎসবের মধ্যে দেখা গেল যে হয়তো একটা শ্রেণীরই বই দেওয়া হয়েছে, বাকিগুলি হয়তো বা একটু কেন জানি, এটা যদিও এনসিটিভি মহোদয় আছেন এখানে, উনি হয়তো এটাকে ক্লারিফাই করবেন আরো, এই একটা বিষয়। আর আরেকটি বিষয় আমার এখানে আসলে একটু দেখার বিষয়, আমি বলছিলাম যে পাঠ্যপুস্তক থেকে আমরা আসতে যাচ্ছি শিক্ষা উৎসবে। শিক্ষা উৎসব মানে এখানে আসলে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সবাই, এলাকাবাসী সবাই আসলে একটা আনন্দের মধ্য দিয়ে আসার বিষয়টা আমি চিন্তা করছি। এবং সেই ক্ষেত্রে শিক্ষকের গাইড, শিক্ষকদের কিভাবে এই কারিকুলামটা বাস্তবায়নের জন্য পাঠ্যপুস্তক একটি মাত্র আসলে উপকরণ, কিন্তু শিক্ষাক্রমে যে লার্নিং আউটকামগুলি আছে, হ্যাঁ কম্পিটেন্সি বেসড কারিকুলাম আমরা বলি, কম্পিটেন্সি যেগুলি আছে সেগুলি বাস্তবায়নের জন্য আসলে শুধু পাঠ্যপুস্তক একটি বিষয়, এছাড়াও আমাকে বাস্তবায়ন করতে গেলে মানসম্মত শিক্ষার দিকে যেতে গেলে এখানে যারা যারা জড়িত তাদের ক্ষেত্রেও কিন্তু সরকারের একটা ভূমিকা হয়তোবা আছে, চলছে, সামনে হয়তোবা হবে। যেমন শিক্ষকদের জন্য গাইড বই, অভিভাবকদের একটু নির্দেশনা বা যেই প্রক্রিয়ায় শিক্ষা মানসম্মত দিকে এগিয়ে যাচ্ছে, সেই জিনিসগুলি আসলে অভিভাবক অন্ধকারে থাকে, হ্যাঁ এই জিনিসগুলি আসলে অভিভাবক জানছে না, এবং এই কারণে অভিযোগ যে জিনিসগুলো আসছে যে অভিভাবকগুলো যায় কোচিং সেন্টারের মধ্যে পড়ে যায়। এই যে গাইড বইয়ের জায়গায় আমি এখানেও আসছিলাম যে এখন একই সাথে এই উৎসবটি অভিভাবক এবং গার্জিয়ান, যেটা আসলে বলছিলাম যে তারা কি করছে, গাইডমুখী হচ্ছে, আসলে অভিভাবকরাই আসলে এটা সুযোগটা তৈরি করে, হ্যাঁ, এবং এটা শিক্ষা ব্যবস্থার এই যে প্রশাসনিক যে কাঠামো, সেখান থেকে একটা ফাঁক ফোকর দিয়ে আসলে এই সুযোগটা তৈরি হচ্ছে, গাইড বইয়ের একটা উৎসব তৈরি হচ্ছে আমার মনে হচ্ছে। আপনার স্কুলের কি অবস্থা? আমার স্কুলে আমি বলবো, আপনার অভিজ্ঞতাটা, আমার অভিজ্ঞতা ওনার সাথে আমি কিছু কিছু ক্ষেত্রে একমত, আবার কিছু কিছু দ্বিমত পোষণ করব। কারণ এই জন্যই যে উনি যেটার কথা বলছেন যে অভিভাবক, ছাত্র, শিক্ষক, অভিভাবক, আমার স্কুলে আমি এর আগে একটা স্কুলে ছিলাম, রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, সে জায়গা মিরপুরে, সেটার প্রিন্সিপাল হিসেবে প্রায় 6 বছর ছিলাম। এরপরে আমি আজিমপুর স্কুলে গত এপ্রিল মাসে ট্রান্সফার হয়ে আসি। এবং পাঠ্যপুস্তক উৎসবে আমার যতদূর আমি কখনোই অংশগ্রহণ করিনি, আমার স্কুলে আমি শুধু বিতরণ করেছি এবং স্থানীয় প্রতিনিধি সহ আমরা পাঠ্যপুস্তক। কিন্তু এবারেরটা যে আমি উৎসবটা করলাম, সে জায়গায় আমি 800 চেয়ারের ব্যবস্থা করছিলাম, যে আমার হয়তো অভিভাবক বেশি আসবে না, কিন্তু আমার এত অভিভাবক, হয়তো আপনার চ্যানেলের লোকরাও গেছে দেখবেন যে আমার অডিটোরিয়ামের পাশ দিয়ে আমি 800 চেয়ার দিয়েছি, সে চেয়ারটা ফিল আপ হওয়ার পরও অভিভাবক দাঁড়ায় আছে, মাঠের পুরা পাশ দিয়েও দাঁড়া। তাতে আমি মনে করি যে
একটা জাগরণের সৃষ্টি হয়েছে, শুধু শিক্ষক আর ছাত্রের মধ্যে না, অভিভাবকদের মধ্যে একটা জাগরণের সৃষ্টি হয়েছে। সেটা আমি আমার উৎসবের মাধ্যমে আমি প্রমাণ পেয়েছি এবং আমার কাছে খুবই ভালো লাগছে যে অভিভাবকদের এত সাড়া এবং স্টুডেন্টরা এত উৎসবমুখর পরিবেশে আসছে যে দেখছেন যে ঢাক ঢোল পিটায় গান বাজনা করে, তারপরে ওদের যে আমরা শিক্ষা উপকরণ যেগুলো বললেন উনি ওনার সাথে আমিও বলবো যে আমাদেরও কিছু টিচার স্কুলের প্রধান হিসাবেও তাদেরও কিছু দায়িত্ব থাকে। যেমন উনি বললেন যে বই পায়নি, আমারও তো দায়িত্ব থাকবে যে আমি বইটা কেন পাবো না, আমার যোগাযোগ করতে হবে, আমার থানা শিক্ষা অফিসের সাথে যোগাযোগ করতে হবে, জেলা শিক্ষা অফিসের সাথে যোগাযোগ করতে হবে, কারণ আমার তো দায়িত্ব যে বছরের প্রথম দিন আমার স্টুডেন্টদের আমি বই দিতে হবে। এটা স্কুলের প্রধান যে তারও একটা ভূমিকা থাকতে হবে। শুধু আমাকে এনসিটিভি বই দিয়ে দিবে আর আমি বইটা নিয়ে যাব, আমার তো দায়িত্ব থাকবে যে আমি কোন ক্লাসের বইটা পাইলাম না, আমি কোন বাচ্চাটাকে বই দিতে পারিনি, এটা আমার তাদের সাথে যোগাযোগ করতে হবে। শুধু আমি এনসিটিভি, কারণ তারা তো একটা বিশাল 36 কোটি বই, মানে বিশাল একটা ব্যাপার। শুধু আমি আমার মনে করি যে আমি তাদের দোষারোপ করা ঠিক হবে না, কারণ আমার নিজেরও একটা ভূমিকা থাকবে আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে। আর প্রতিষ্ঠান প্রধান হিসাবে যদি আমি এই ভূমিকাটা রাখতে পারি তাহলে আমার বাচ্চারা বই পাবে। আমি দরকার এনসিটিভির সাথে ঢাকা সিটিতে উনি একটা স্কুলের কথা বলছে ঢাকায়, কারণ আমি এনসিটিভি আছে আমার কাছে, এই ফোন নম্বর আছে, তাদের সাথে আমি যোগাযোগ করতে পারবো। এভাবে আমি বইগুলো ম্যানেজ করে আমার বাচ্চাদের আমি প্রথম দিন দিতে পারবো। আরও যেটা বললেন উনি, যে ম্যাডাম যেটা বললেন যে পাঠ পরিকল্পনার কথা, এখন বেশ এবার টিচার্স গাইড আমার হাতে প্রথম এবার তুলে দিলেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, টিচার্স গাইড। এটা খুবই এক যুগোপযোগী এবং এটা খুবই দরকার ছিল। এর আগে থেকেও আছে পাঠ পরিকল্পনা, টিচাররা করেন। আমি এই স্কুলে এপ্রিল মাসে যোগদান করার পর থেকেই দেখছি আগে থেকে টিচাররা, এবং এবার মাননীয় ডিজি মহোদয় আমাদের একটা প্রোগ্রামে আপনার গভর্নমেন্ট লাইব্রেরি স্কুলে এই খাতা দেখার এই মানে ভর্তি প্রক্রিয়ার মধ্যেও নিজেই নির্দেশ দিয়ে দিলেন যে 31 তারিখের মধ্যে আপনারা বার্ষিক পাঠ পরিকল্পনা এটা করে ডাইরেক্টর মহোদয়ের কাছে জমা দিতে হবে। এটা যদি ব্যত্যয় ঘটে তাহলে আমি ব্যবস্থা নেব। তো এটাও একটা প্রেশার, আমাদের ডিজি মহোদয় থেকে একটা প্রেশার আছে যে পাঠ পরিকল্পনা করতে হবে। একটা বছরে একটা পুরো পরিকল্পনার ছক করে দিলে আমাদের বাচ্চাদের সুবিধা হবে যে তারা কোন সময় কোনটুক সিলেবাস কোনটুক শেষ করবে, কতটুকের মধ্যে পরীক্ষা হবে, অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা কিভাবে কি হবে। আর অভিভাবকরা কোচিংমুখী হয়েছে ঠিকও, কিন্তু তারপরেও আমি মনে করি যে পাঠ্যপুস্তক উৎসবটা খুবই ফলপ্রসূ হয়েছে এবার, এবং আগামীতে আরো হবে। এবং আমি ওনার রতন সিদ্দিকী আমার বন্ধু মানুষ, একই ব্যাচের আমরা 14 BCS এ, আমি ওনার সাথে কথা বলেছি যে এটা যদি আরো বিভাগীয় পর্যায়ে, উপজেলা পর্যায়ে যদি এরকম পাঠ্যপুস্তক উৎসব করে শুধু ছাত্র শিক্ষকের সাথে যদি অভিভাবকদেরও আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে এটা আরো ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। আচ্ছা, আমরা একটু ময়মনসিংহে দেখি। রফিকুল ইসলাম সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি তো শুনছিলেন কি বলছিল। আপনার ময়মনসিংহের কি অবস্থা, এই পাঠ্য বই বিতরণে কি অবস্থা? আপনি জেলা শিক্ষা অফিসার হিসেবে আপনি কতটুকু সাফল্য দেখাতে পেরেছেন বই বিতরণে? ধন্যবাদ। আজকে আমি 8মবারের মতো ময়মনসিংহ জেলায় এই মাধ্যমিক পর্যায়ের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করেছি। আমার জেলায় আজকে 998টি প্রতিষ্ঠানে 80,14,486টি পুস্তক 6,06,046 জন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি। আমাদের যে কেন্দ্রীয় বিভাগীয় উৎসবটি ছিল বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়, রেঞ্জ ডিআইজি মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের আঞ্চলিক শিক্ষা কর্মকর্তা সবাই উপস্থিত ছিলেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আজকের এই অনুষ্ঠানটিতে ছাত্র, শিক্ষক এবং অভিভাবক সবাই উপস্থিত ছিল। আরেকটি বিষয় লক্ষণীয় যে 1 তারিখে সকল শিক্ষার্থী, বলতে গেলে প্রায় 100% শিক্ষার্থী স্কুলে উপস্থিত ছিল এবং সবাই অত্যন্ত উৎসবের মধ্য দিয়ে এই বইগুলি গ্রহণ করেছে। এবং তারা শিক্ষার্থীরা বলছিল যে এটা সরকারের পক্ষ থেকে তাদের জন্য একটি উপহার। এই যে আবেশ, এই যে উচ্ছ্বাস, এটি কিন্তু ইতিপূর্বে দেখা যায়নি যখন বই বিনামূল্যের পাঠ্যপুস্তক আমরা মাধ্যমিক পর্যায়ে দিতাম না। আর শিক্ষার্থীদের উপস্থিতি ঝরে পড়ার হার কমেছে। গত বছর 78,15,000 বই আমি ময়মনসিংহে বিতরণ করেছিলাম, এই বছর আরো 2 লক্ষ বই বেড়েছে, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই যে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ, এর কারণেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এবং শিক্ষার্থীদেরকে স্কুলে ধরে রাখা, স্কুলগামী করা,
স্কুলকে উপলক্ষ করে শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নেওয়া, আমি মনে করি এটা একটি বিরাট কাজ। এবং অন্যান্য বাঙালির যে উৎসবগুলো আছে বছরের অন্যান্য সময় হয়, এই পাঠ্যপুস্তকটি একটি নতুন মাত্রা যুক্ত করেছে শিক্ষার্থীদের মননে। তা আমি এই প্রোগ্রামের মাধ্যমে যেটি বলতে চাচ্ছি, আমাদের সম্মানিত একজন আলোচক বলেছিলেন যে কেউ ভোট পায়নি। আমি আমার ময়মনসিংহে এই বিষয়টি নিশ্চিত করেছি, একটি শিক্ষার্থীও পুস্তক ছাড়া বাড়িতে যায়নি। সকল শিক্ষার্থীদেরকে আমরা পুস্তক দিতে পেরেছি। জি, আপনি আমাদের সাথে থাকুন, আমরা আপনার সাথে আবারও কথা বলবো। আপনি তো শুনলেন জিনিসটা, একটা পাঠ্য বই নিয়ে কথা বলেছে যে লেখা যে বইগুলো আছে, কবিতা বলেন, প্রবন্ধ বলেন বা এই ধরনের জিনিসগুলোতে, যে অনেক ক্ষেত্রে শিক্ষাবিদরা অভিযোগ করেন যে তারা যে ধরনের সাবজেক্ট মানে যেগুলো বিষয়গুলো বা যেভাবে তারা চায় সেইভাবে সবসময়ের জন্য সেটা ফুটে ওঠে না পাঠ্য বইয়ে। জি, আমি আপনার এই কথার প্রেক্ষিতে একটু ঘুরিয়ে বলতে চাই। সেটি হচ্ছে, একটি দেশে একটি সংবিধান থাকে। আমাদের দেশের সংবিধানটি হচ্ছে 1971-এর 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে একটি মীমাংসিত সত্যের সংবিধান। সেই সংবিধানের আলোকে 2010 সালে জাতীয় শিক্ষানীতি হয়েছে। জাতীয় শিক্ষানীতির আলোকে তৈরি হয়েছে কারিকুলাম 2012 সালে, আর সেই কারিকুলামের আলোকে তৈরি হয়েছে কিন্তু পাঠ্যপুস্তক। এখন আমি একটি জায়গায় একটু আপনাকে টাচ করতে চাই, পাঠ্যপুস্তকের একটু ইতিহাসের জায়গাতে একটু টাচ করি। সেটি হচ্ছে, এবছর কিন্তু বাঙালির জন্য পাঠ্যপুস্তকের 200 বছর। আপনি ইতিহাসের দিকে দেখবেন, 1817 খ্রিস্টাব্দে কলিকাতা স্কুল বুক সোসাইটি হলো। তারিণীচরণ মিত্র প্রথম পাঠ্যপুস্তক রচনা করলেন, ধীরে ধীরে তা 200 বছর আজকে এসে পড়েছে। এর মাঝখানে আমরা এনসিটিবি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, তার ইতিহাস হচ্ছে 62 বছরের। এই ইতিহাসে আমরা একটি মাত্র জাতীয় শিক্ষানীতি পেয়েছি, একটি মাত্র পূর্ণাঙ্গ কারিকুলাম পেয়েছি এবং তার আলোকে পাঠ্যপুস্তক প্রণয়ন করার সুযোগ পেয়েছি 200 বছরের ভেতরে। এটি হচ্ছে আমাদের দুর্ভাগ্য এবং সৌভাগ্য। এখন দেখেন পাঠ্যপুস্তকটার একটা আকৃতিগত এবং প্রকৃতিগত বৈশিষ্ট্য কি আছে। ম্যাডাম আইয়ারের, ওনার প্যাডাগজির মানুষ, ওনারা আরো ভালো বলতে পারবেন। সেটি হচ্ছে, যেমন ধরেন আমাদের 365 দিন বছরে, তার মধ্যে 52টি শুক্রবার বন্ধ থাকে, 85 দিন সরকারি ছুটি বন্ধ থাকে, 3টি পরীক্ষার জন্য 3-39 দিন বন্ধ, তার মানে 176 দিন বন্ধ, হাতে থাকলো 189 দিন। প্রতি শ্রেণী ঘন্টা হচ্ছে 50 মিনিট, তাহলে 189 দিনকে 50 মিনিট দিয়ে গুণ করলে হয় 4950 মিনিট। 4950 মিনিটে একটি বই যাতে পড়িয়ে শেষ করা যায় সেই রকমের বইটি করতে হয়। ফলে আমাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার ভেতরে অনেক বিষয় থাকে যা আমরা তার ভেতরে সংযুক্ত করতে পারি না, কারণ সময়াবদ্ধ বার্ষিক কর্ম পরিকল্পনায় সমাপ্য যে বই সেটি হচ্ছে পাঠ্যপুস্তক। এই নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি আছে। আমি আরেকটু ইতিহাসের দিক ওনারা ভালো জানবেন। সেটি হচ্ছে, যখন পাঠ্যপুস্তক তৈরি হচ্ছে সকলে বলতে থাকলো এটা এরকম নয় কেন, ওরকম নয় কেন, ওরকম নয় কেন, পরিবর্তন করেন। এই রকমের একটা সংকট যখন তৈরি হলো 1892 সালে রবীন্দ্রনাথ ঠাকুর একটা প্রবন্ধ লিখলেন। প্রবন্ধের নাম হচ্ছে শিক্ষার হেরফের। ওখানে তিনি বলে দিলেন কোনটা পাঠ্যপুস্তক আর কোনটা শিক্ষা পুস্তক। আপনি একটু জানবেন, আমরা মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত যা দিচ্ছি সেটা পাঠ্যপুস্তক, বার্ষিক সময়াবদ্ধ পাঠ্য পরিকল্পনায় যা সমাপ্তযোগ্য। ফলে সেখানে সকল বিষয় সকলের মন মতো করে দেওয়াটা খুব কঠিন হয়ে ওঠে। তারপরেও কারিকুলামের প্রতিফলন হতে হয় এবং শেখন ফলটা কি হবে তার দিকে আমাদের নজর দিতে হয়। এর পরেও যদি কেউ কেউ অভিযোগ করে থাকেন যে তাদের আকাঙ্ক্ষা এবং স্বপ্নের সাথে আমাদের প্রায়োগিক প্রচেষ্টা মিলছে না, আমি আজকের পরে আপনাকে বলছি 18 সালে যে বই দেব নিশ্চয়ই এটি শ্রদ্ধার সাথে আমরা বিবেচনা করব। তবে খেয়াল রাখতে হবে আমরা পাঠ্যপুস্তক দিচ্ছি, খেয়াল রাখতে হবে একটি বার্ষিক পাঠ্য পরিকল্পনায় সমাপ্তযোগ্য একটি পুস্তক আমরা শিক্ষার্থীদের কাছে দিচ্ছি যা তাকে দেশপ্রেমিক, সৎ, উন্নত মানসিকতা সম্পন্ন, প্রগতিকামী এবং বিজ্ঞান মনস্ক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। আপা, এই যে রেজাল্টের পরেই কিন্তু কথা উঠে গেছে শিক্ষাবিদ, বিশেষ করে আপনাদের তরফ থেকে, যে সবাই A+ এটা পাচ্ছে বা পাশের হার অনেক বেড়ে গেছে, সবকিছু মান নিয়ে প্রশ্ন তুলে ফেলেছেন তারা। আমার প্রধানমন্ত্রী বলেছেন যারা মান নিয়ে প্রশ্ন করছেন তারা আপনাদেরকে দেখায় দেন যে এই করলে, এই কাজটা করলে এই মান হবে।
না, বিষয়টা যেটা আমরা আসলে এখন যেভাবে এগোচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, সেটা অনেকটা পরীক্ষা নির্ভর। মানে আমরা স্কুলে ভর্তি করি একটা পরীক্ষা চিন্তা করে, না মানে শিক্ষার্থীকে শুরু থেকেই গার্জিয়ান যেভাবে আসলে চিন্তা করছে, স্কুল যেভাবে চিন্তা করছে, আমি জানি না আমরা সেভাবে চিন্তা করব কিনা যে একটা পরীক্ষা সিস্টেমের মধ্যে দেশে যাবে। 5 একটা কম্পিটিশন হবে, 8 একটা কম্পিটিশন হবে, তাই না? এবং প্রতিনিয়ত এই একটা পরীক্ষার মধ্যে শিক্ষার্থীকে ঠেলে দেওয়া, এই যে প্রবণতা, এটাতে না যে আমরা যদি কারিকুলামে আসি, যে কারিকুলামের যে কম্পিটেন্সিগুলি নির্দিষ্ট করা আছে, প্রাইমারি যে সাইকেল সেটা কমপ্লিট করার পরে শিক্ষার্থী নির্দিষ্ট কিছু কম্পিটেন্সি সে অর্জন করবে। সেকেন্ডারি এডুকেশনও এখন কম্পিটেন্সি বেসড কারিকুলাম আমরা করতে সক্ষম হয়েছি উদ্যোগে, এনসিটিভির উদ্যোগে। সেক্ষেত্রেও আমরা জানি যে কিছু সাবজেক্ট বেসড কিছু অর্জন যোগ্যতা সেখানে নির্দিষ্ট করা আছে। এখন আমার যদি উদ্দেশ্য থাকে ওই অর্জনটাকে আসলে শিক্ষার্থীর মধ্যে দিয়ে প্রবাহিত করা, নাকি পরীক্ষা দেওয়া, কোনটা আসলে আমরা চাই? আমরা কি চাই যে ভালো মানুষ হিসাবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, তাই না, আমাদের অতীত ঐতিহ্য নিয়ে একটা জনগোষ্ঠী তৈরি হবে, নাকি পরীক্ষাতে A+ পাওয়ার শিক্ষার্থী, গোল্ডেন A+, মানে আমরা কোন ধরনের শিক্ষার্থী চাই? এখন আমাদের যে শিক্ষা কাঠামোটি দাঁড় করানো হচ্ছে, আমি বই উৎসবকে অবহেলা করছি না, বই উৎসবের বিষয়টাকে আমি মানে বিপক্ষে যাচ্ছি না। আমি চাচ্ছি যে বই উৎসবটি শিক্ষার্থী যেন জ্ঞান অন্বেষণের একটা পথ হয়, স্বপ্ন দেখার একটা পথ হয়, বইটাকে হাতে ধরে সে যেন স্বপ্ন দেখতে শেখে। হ্যাঁ, কিন্তু সেই স্বপ্ন দেখতে যে আমাদের আরো কিছু কাজ আসলে করতে হবে। সেই ক্ষেত্রে যে পরীক্ষা, তাকে একটা চাপের মধ্যে রাখা, মনস্তাত্ত্বিক প্রেশার, এগুলি থেকে তাকে সরাতে হবে। যদি পরীক্ষা না হয় তাহলে তার মনস্তাত্ত্বিক ইয়াটাকে কি না হবে, পরীক্ষা একদম, কিভাবে? হ্যাঁ, পরীক্ষা একেবারে বাদ দিতে হবে, বিষয়টি সেরকম না। সেটার জন্য এই যে বলছিলাম আমি যে পাঠ্যপুস্তকটি হচ্ছে কারিকুলাম, আমার মূল আসলে অর্জনটা কি আসলে কারিকুলামটির যে কম্পিটেন্সিগুলি আছে শিক্ষার্থী সেটি অর্জন করবে। এখন সেটি অর্জন করতে যে পাঠ্য বই হচ্ছে একটি মাত্র উপকরণ। শিক্ষক, তার শ্রেণীকক্ষ, শিক্ষণ কার্যক্রম, ঠিক আছে, সহ শিক্ষাক্রমিক কার্যক্রম, বিদ্যালয়ের আরো যে কিছু বিষয় আছে, অ্যাসেম্বলি আছে, বিদ্যালয়ের সাহিত্য সাংস্কৃতিক, হ্যাঁ, এগুলি সমন্বিত করে নিয়ে আসলে কিন্তু সে আসলে ওই শিক্ষার যোগ্যতা, দক্ষতাগুলি অর্জন করবে। না, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে আপা। যেমন আগের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল, মানে আমরা যেভাবে পড়ে এসেছি, সেখানে কিন্তু দেখা যাচ্ছিল বছর শেষে একটা পরীক্ষা, তো ও 9 মাস পড়তো না, হ্যাঁ 3 মাস পড়তো। আচ্ছা, যেমন ডিগ্রিতে আমি বলি, ডিগ্রি 2 বছর ছিল যখন, তখন তো কোনো কিছু না, ক্লাসে যায় না, কোনো কিছু করে না, এক সময় 1 মাস ধরে 2 মাস ধরে, তারপরে বছর শেষে এসে সে পড়াশোনা করছে। সিস্টেমে চেঞ্জ আসলো, আস্তে আস্তে কি হলো যে না, ইউনিভার্সিটিগুলো সেমিস্টারের মধ্যে ঢুকে গেল। আপনি জানেন তো, অধিকাংশ ইউনিভার্সিটি কিন্তু ছিল, সবার আগে ঢাকা ইউনিভার্সিটি এই সেমিস্টারের মধ্যে ঢুকেছে, এবং সেমিস্টার সিস্টেমে, তার মানে প্রতি সপ্তাহে তাকে কিন্তু একটা পরীক্ষা দিতে হয়, প্রতি সপ্তাহে দিতে হয়। এখন যদি আপনি বলেন যে না, উচ্চশিক্ষায় পরীক্ষা, এই সপ্তাহে পরীক্ষা দিলে তার মননের বিকাশ ঘটে, কিন্তু নিচের ইয়ার যদি তারা যদি মাসে বা 3 মাসে বা 6 মাসে একটা পরীক্ষা দেয়, মননের চিন্তার ক্ষেত্রে উন্নত হয় না বা মানে সক্রিয়তা অর্জন করে না, তাহলে এটা ডবল স্ট্যান্ডার্ড হচ্ছে না? না, আমি একটু হেল্প করি। সেটা হচ্ছে 3টি স্তরে বিভক্ত। প্রথম স্তরটি হচ্ছে লেখাপড়া, অর্থাৎ লিখতে শিখবে, অ আ, তারপরে পড়বে। এর পরের স্তরটি হচ্ছে পড়া লেখা, পড়ে তারপরে লিখবে। আর শেষ স্তরটি হচ্ছে পড়াশোনা। ওই যে উচ্চশিক্ষা, সেটি হচ্ছে পড়াশোনা। আর আমরা প্রাইমারি স্টেজ যেটা আছে সেটা বলছি লেখাপড়া, লিখবার দক্ষতা। এখন যখন তাকে লেখা থেকে পড়ায় নিয়ে যাচ্ছি, তখন তার সৃজনী শক্তি যেটা আছে তার বিকাশের সুযোগটি দিতে হবে, তাকে পাখা মেলবার জন্য সুযোগ দিতে হবে, স্পেস দিতে হবে। আপনি একটু জিনিস লক্ষ্য করবেন যে ব্লুম টেক্সোনমিতে যেটা বলেছেন, সেটি হচ্ছে যে আমাদের মস্তিষ্কের পেছনে 3টি গহ্বর আছে। সেই 3টি গহ্বরের একটি হচ্ছে আমার কগনিটিভ ডোমেইন, যেটি স্মৃতি গহ্বর, একটি আছে আমার আবেগী গহ্বর, আরেকটি আছে আমার উচ্চতর দক্ষতার গহ্বর। তাহলে আমি প্রথমত একেবারে শিশুদেরকে যদি কেবলই স্মৃতি নির্ভর করে ফেলি, তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে সে তার অর্জনের প্রতি, জ্ঞান অর্জনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠতে পারে, তার বীতশ্রদ্ধা তৈরি হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, যদি তার কেবলই কগনিটিভ ডোমেইনের উপর আমি বারবার প্রেশার করতে থাকি, তাহলে তার উচ্চতর দক্ষতার যে গহ্বরটি আছে সেটি প্রসারিত হবে না। সঙ্গত কারণে কিন্তু ছেলেবেলায় তাকে কেবলমাত্র প্রশ্ন এবং পরীক্ষা, উত্তরদান, এই পদ্ধতির ভেতরে অতিমাত্রায় সংযুক্ত করলে তার সৃজনী ক্ষমতাটা
বিঘ্নিত হয়। হ্যাঁ, আপনি এই সৃজনশীল নিয়েই তো প্রশ্নটা উঠেছে। কিন্তু কথা না যে পুরো জিনিসের জন্য পুরো সৃজনশীল হয়ে গেছে এবং ওই জায়গাতে এর বাইরে সে কোনো মতেই যেতে পারছে না। অর্থাৎ দেখা যাচ্ছে পাঠ্য বইয়ের বাইরে মনে করেন যে কোনো জিনিস যে নিজে থেকে যে লিখবে বা এরকম জিনিস আছে ওই টিকমার্ক দিতে খুব ভালো পারছে, কিন্তু যখনই তাকে বলা হচ্ছে যে তুমি এইটা দেখে তুমি 5টা লাইন লিখবা, তখন সে আর লিখতে পারছে না। সমস্যাটা এই জায়গায় দাঁড়িয়ে গেছে। Yes, আসলে আমি এই জায়গাটাই আসছিলাম। আমাদের শ্রদ্ধেয় সদস্য এনসিটিভির উনি চমৎকার ভাবে আসলে বিশ্লেষণ করছিলেন। আমি সেই জায়গাটায় আবার আসতে চাই যে আমাদের ব্লুমস টেক্সোনমি, সেখানে আমরা আসলে ওই কগনিটিভ ডোমেইন, অ্যাফেক্টিভ ডোমেইন এবং সাইকোমোটর ডোমেইন, এই তিনটাকে আসলে ফোকাস করি শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য আসলে এই জিনিসগুলোকে চিন্তা করতে যে, এবং সেই ক্ষেত্রে যে কগনিটিভ ডোমেইনটাকে আসলে পরীক্ষা সিস্টেমের মধ্য দিয়ে একটা মূল্যায়ন মেজার করা যায়, অ্যাসেস করছি আমরা, কিন্তু বলছি মূল্যায়ন, কিন্তু মূল্যায়ন আসলে হচ্ছে না। মূল্যায়ন এবং অ্যাসেসমেন্টের মধ্যে পার্থক্য আছে। অ্যাসেসমেন্ট হচ্ছে আমরা তাকে একটা গ্রেড দিচ্ছি, একটা নাম্বার দিচ্ছি, এটা অ্যাসেস করছি আসলে। হ্যাঁ, সে কত মাত্রায় পেলো, কি পেলো, কত নাম্বার পেলো একটা। কিন্তু মূল্যায়ন হচ্ছে তার এই যে মানবিক বিকাশটি সঠিকভাবে হচ্ছে কিনা, দেশপ্রেমী হলো কিনা, আপনি কিভাবে মূল্যায়ন করবেন। তার তো অ্যাক্টিভিটিস এর মধ্য দিয়ে, স্কুলের যে সারা বছর সে বিভিন্ন ধরনের কার্যক্রম করছে, সে ফুলের বাগানে কাজ করছে, তাই না, সে ফুলের চারা রোপণ করছে, গাছটাকে ছেড়ে দিচ্ছে, সুন্দরভাবে তার পরিবেশকে রক্ষা করছে। এগুলো তো মূল্যায়ন হয় না। হ্যাঁ, এইটাই তো গার্লস গাইড কেউ করছে বা স্কাউটিং এরিয়া করছে, এদিকে আমরা যাচ্ছি, আমরা এদিকে যাচ্ছি, আমরা বলছি 100 নম্বরের কেবল উত্তরপত্রের পরীক্ষা নয়, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমার সমগ্র বছর ধরে শিক্ষক আমাকে মূল্যায়ন করবেন, শিক্ষার্থী হিসেবে আমি কতটুকু জেনেছি, আমি কতটুকু মিশতে পেরেছি, আমি কতটুকু দেখেছি, আমি কতটুকু বুঝেছি, কতটুকু শুনেছি। কিন্তু যদি বইয়ের মানে বিষয়টা থেকে বেরিয়ে আসার চেষ্টা নম্বরের যে ব্যাপারটা আসছে, তখন কিন্তু এই এক্সট্রা কারিকুলাম গুলো নাই। সে ভালো গান গায়, ভালো সাহিত্যের সঙ্গে জড়িত আছে। আমি একটু বলবো এর মাঝখান দিয়ে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, নৈতিক শিক্ষার উপর কিন্তু বর্তমান সরকার খুবই গুরুত্ব দিচ্ছেন এবং বারবার মন্ত্রী মহোদয় আজকেও মিটিং এ বলছেন যে নৈতিক শিক্ষার কথা আমাদের ডিজি মহোদয় বলেন, সচিব মহোদয় বলছেন, ওনারা বলছেন, আমরা কিন্তু করছি। আমাদের যে কারিকুলামের মধ্যে যদি এটা না থাকে, যেমন আপনি যখন মূল্যায়ন, উনি যেটা বললেন অ্যাসেসমেন্ট এন্ড মূল্যায়ন যেমন আছে, আমি বলবো যেমন শারীরিক শিক্ষা একটা বিষয় আছে, সেই বিষয়টা কিন্তু শারীরিক শিক্ষার একটা পিরিয়ড থাকে। সেই পিরিয়ডে আমি আমার স্কুলে আমি দেখেছি যে ওরা সেই সময় ওদের খেলাধুলার, আমার গেম টিচার আছে, তারা গেম টিচারের মাধ্যমে বাচ্চাদের মাঠে নিয়ে খেলাধুলার ব্যবস্থা করে। এই যে শারীরিক শিক্ষার মাধ্যমে তাদের যে ইয়ে করতেছে, এটা তো হচ্ছে না। কিন্তু স্যার এটা হচ্ছে, কিন্তু কোনো পারফরমার, সে ভালো গান গায়, সে ভালো দৌড়াতে পারে, সে ভালো ভলিবল খেলে, ভালো ক্রিকেট খেলে, তার মূল্যায়নটা যখন উনি যখন আসছেন অ্যাসেসমেন্ট না মূল্যায়ন, যে এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যখন শেষে আসছেন, ওই মূল্যায়নগুলো কিন্তু একটাও এর মধ্যে যোগ হচ্ছে না। না, এইটাই আমি আসছিলাম না, কিন্তু আমরা কিন্তু বলছি যে যোগ্যতা এবং দক্ষতা দুটি কিন্তু পৃথক, দুটির ভেতরে একটি স্বাতন্ত্র্য আছে। আমরা একটি শিক্ষার্থীর ভেতরে তাকে যোগ্য করতে চাই, তাকে দক্ষ করতে চাই। যোগ্য এবং দক্ষ করবার জন্য 100 নম্বরের পরীক্ষা, বার্ষিক পরীক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে তাকে প্রতিদিনের মূল্যায়নের ভেতরে তাকে মূল্যায়িত করতে হবে, নতুবা পরিপূর্ণভাবে না। কিন্তু যখন ওই যে এক্সট্রা কারিকুলামের যেটা আছে, এই জায়গায় কিন্তু কেউই, সে একটা ন্যাশনাল টিমের প্লেয়ার হয়ে গেছে, ন্যাশনাল লেভেলে মানে ইয়া করেছে, তার মূল্যায়নটা কিভাবে হচ্ছে? হয়তো দেখা গেল লেখাপড়ার ক্ষেত্রে সে ওইটা না, কিন্তু ওই জায়গায় সে দক্ষতা অর্জন করেছে এবং সেই স্কুলকে সবচেয়ে উপরে নিয়ে গেছে। সেই জায়গায় কিন্তু নম্বরের যে অ্যাসেসমেন্টের যে ব্যাপারটা, সেই জায়গায় ওইটা নেই। কিন্তু আসলে এক্সট্রা কারিকুলাম সব জায়গায় যাদের মূল্যায়ন হচ্ছে, কিন্তু আপনি যেটা বললেন যে পাঠের সাথে মূল্যায়ন, ওইটা হচ্ছে। হ্যাঁ, ওইটা হচ্ছে। আলটিমেটলি কি হচ্ছে, তাহলে কি এটাতে কি আপনি তাকে যখন আপনি এই জায়গাতে মূল্যায়ন করছেন না বা এরকম করছেন না, তাহলে দাঁড়াচ্ছে এটা কোন জায়গায়? তার ওই সাইটটা কিন্তু সে ব্লক করে দিতে পারে। হ্যাঁ, না, আমি আরেকটা বিষয় এখানে যোগ করছি, সেটাই হচ্ছে যে সহশিক্ষাক্রমী কার্যক্রমের কথা আমরা আসলে বলি, শিক্ষার মানে ব্যক্তির সুপ্ত প্রতিভার বিকাশ অর্থে যে সহশিক্ষাক্রমী কার্যগুলির কথা বলি, আসলে প্রকৃতপক্ষে স্কুলগুলোতে কি সেটি সঠিকভাবে হচ্ছে কিনা। যেমন মনে করেন যে একটা বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা, এরকম একটা বিষয় হচ্ছে, তারপর হচ্ছে কিছু শারীরিক শিক্ষার কার্যক্রম কিছু রুটিনবদ্ধ হচ্ছে, কিন্তু আসলে এগুলো কেন? এগুলো তো শিক্ষার্থীকে, মানে সহশিক্ষাক্রমী কার্যগুলি হচ্ছে শিক্ষার্থীকে শিক্ষামুখী করা, তাই না, বিদ্যালয়মুখী করা, পাঠের বিষয়গুলি সহজভাবে উপলব্ধি করা হতে পারে, পাঠে আনন্দ খুঁজে পাওয়া, তাই না, বিদ্যালয়মুখী করে শিক্ষামুখী আসলে করা। তো আমার মনে হয় যে সহশিক্ষাক্রমী কার্যগুলি অনেকটা ওরকম ভাবে প্রাইজের মধ্যে সীমাবদ্ধ থাকছে, যে বছরে একটা হবে বা মাসে কিছু সময় পরে হবে, এবং একটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই অবস্থায়, মানে এটাও এক ধরনের ওইভাবে। উনি আমার কারিকুলাম এনসিটিভি মেম্বারশিপ বলছেন যে আমাদের বছরে 100
79 দিন, 89 89 দিন না, 89 কর্মদিবস। সেই কর্মদিবসের মধ্যে কিন্তু আমার পাঠ্যক্রম করতে হবে, আবার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও করতে হবে। এই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমাদের পরিকল্পনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, প্রায়োগিক ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। এবং সেই সীমাবদ্ধতার একটা বড় অংশ আমার সম্মানিত শিক্ষকদের ভেতরে আছে এবং আমার অভিভাবকদের মধ্যে আছে। আমি নিজেও ঢাকার কয়েকটি স্কুলে সম্পর্কে এরকম জেনেছি যে এমন একটি স্কুল উত্তরায়, সেই স্কুলের প্রধান শিক্ষক উদ্যোগ নিয়েছেন প্রতি মাসে একটি সাহিত্য সভা করবেন। গার্জিয়ান এসে আপত্তি দিয়েছে, এমন স্কুলে পড়াচ্ছি, পড়ায় না, শুধু কি করে। এই যে গার্জিয়ানদের সমস্যা, সেখান থেকেও কিন্তু বেরোতে হবে। আর আপনি একটি বলছিলেন যে পরীক্ষা, নম্বর ইত্যাদি যে বিষয়টি, এক্ষেত্রেও ম্যাডাম একটি বিষয়, আমাদের এই দেশে ভারতীয় শিক্ষা ব্যবস্থার একটা বড় বিষয় কিন্তু ছিল যে গুরু গৃহে চলে যেত, বাবা ছেলেকে রেখে আসলো গুরুর কাছে, একটি সময় সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করেছে, করবার পরে একদিন তার জ্ঞান যখন সম্পন্ন হয়েছে, গুরু মনে করেছেন, তাকে বলেছেন যাও তুমি স্নান করে এসো। স্নান করে আসবার পর একটা পৈতে পরিয়ে দিচ্ছেন, দিয়ে তাকে বলছেন যাও আলোমতি বিস্তরণ, তুমি আলোটাকে ছড়িয়ে দাও। এই যে জলে স্নান করলো এবং জ্ঞানে স্নান করলো, এখান থেকে কিন্তু স্নাতক হলো। এই যে গ্র্যাজুয়েট শব্দটা, স্নাতক, তখন ছিল সকলে শিক্ষার্থী। কিন্তু আমাদের এই দেশে যখন পরীক্ষা পদ্ধতি চালু হলো, প্রশ্নপত্র ফাঁস হলো 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রশ্নপত্র ফাঁস হলো, এই প্রশ্ন পরীক্ষা হলো, তখন সকলে হয়ে গেল কিন্তু পরীক্ষার্থী, তার মানে শিক্ষার্থী থাকলো না। আর এই গ্রেড সিস্টেম চালু হবার পর এখন সকলে হয়েছে নম্বরার্থী। বাবাও চায় গোল্ডেন এ প্লাস পেয়েছি কিনা, মা চায়, এই নাম্বার থেকেই কিন্তু কোচিং এরিয়াটা সর্বনাশের শুরুটা ওখানে হয়েছে। আমরা আবার শিক্ষার্থীতে ফেরত যেতে চাই। হ্যাঁ, ওইটাই আমাদের কথা আসলে। আমরা আসলে শিক্ষার্থীর স্বপ্নটাকে লালন করবে, শিক্ষার্থী টেক্সট বইটা পরীক্ষার উদ্দেশ্যে গ্রহণ করবে না, তাহলে তো ভয় থাকবে ওর, তাই না? এই বইয়ের যখন পড়বে তখন সেটা সে মুখে থাকবে, জ্ঞানের মধ্যে থাকবে, বাট সে কিন্তু মনের মধ্যে নিবে না, সেটা সে মূল্যবোধের জায়গায় নিয়ে আসবে না, বা সেটা সে প্রদর্শন, অ্যাপ্লিকেশন তার থাকবে না, আমার যেটা মনে হয়। গাইড ভিত্তিটা যদি আমরা দূর করতে পারি, আর যদি পাঠ্যপুস্তকের সাথে সম্পৃক্ত হতে পারি, যেমন ঢাকা ইউনিভার্সিটি প্রতি বছরই দেখা যায় একটা গ্রামের ছেলে এসে চান্স পেয়ে যাচ্ছে, আর ঢাকা ভিকারুন্নেসার ভালো ভালো স্টুডেন্ট চান্স পাচ্ছে না। এই জন্য আমি যেমন আমার অভিভাবক সবাই যেমন বললেন যে আমি কিন্তু আজিমপুর স্কুলে আসার পরে প্রায় 18 থেকে 20টা অভিভাবক সভা করেছি, কারণ আমার একটা চ্যালেঞ্জ মাননীয় প্রধানমন্ত্রীর স্কুলটা আমাকে ট্রান্সফার করে আনা হয়েছে এই জন্যই যে স্কুলের ডিসিপ্লিনটা একদম নষ্ট হয়ে গেছিল। উনি এর আগের বছরও গেছেন, এবারও দেখছেন পরিবেশটা একটা অন্যরকম একটা পরিবেশে আমি নিয়ে আসছি। দ্বিতীয় কাজ হলো আমার যে স্কুলের লেখাপড়ার মান বৃদ্ধি করতে হবে। এখন পুরান ঢাকায় আগে ছিল স্কুল, ওই সমস্ত পুরান ঢাকার ছেলে মেয়েরা প্রাইভেট স্কুল ছিল, সব এসে ভর্তি হতো। কিন্তু 2012 সাল থেকে যখন যে সরকারি নতুন ভর্তি প্রক্রিয়া, এটাকে আমি সাধুবাদ জানাই। এবার যে এত সুন্দর একটা প্রসেসে ভর্তি প্রক্রিয়া হলো যে কেউ আমাদের কাছে সুপারিশ করলে আমার কিছু, আমি একটু আগে আপনি স্টুডিওতে আসার আগেও আমাকে একজন ফোন করে বলতেছে স্যার আমি ওনার সামনেই ফোন, স্যার আমি একটু আসবো। আমি বললাম আসে আপনি কি করবেন, আমার তো করার কিছু নেই, আমাকে বলে দিছে এই 3 জন ভর্তি না হলে তারপরে 3 জন নেবেন। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা যদি চালু হয় তাহলে আমি ভালো স্টুডেন্টও পাবো, আর আস্তে আস্তে শিক্ষার মানও আস্তে আস্তে বাড়বে। এটা ভালো দিক সরকারের, যে এই যে ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে সরকারি স্কুলগুলোতে, এগুলো বেসরকারি স্কুলগুলোতে যদি নিয়ে আসে তাহলে আমরা দেখব। আর যেটা যদি আমরা পাঠ্যমুখী যদি করতে পারি, যেটা আমি বললাম বারবারই, সবাই বলতেছি আমরা যে পাঠ্যমুখী যদি করতে পারি, গাইড নির্ভর যদি না করতে, তাহলে আমাদের ছেলে মেয়েরা ভালো করতে পারবে। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় আমাদের একটু দোষারোপ করে, আমরা যারা কলেজের টিচার, যে আমরা আমরা শুধু জিপিএ 5 দিয়ে দিচ্ছি, কিন্তু বিশ্ববিদ্যালয় যে পরীক্ষায় আমাদের অভিযোগ আমাদের উপরে। আসলে আমরাও তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসছি, আমরাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে শিখে আসছি, আমরাই তো এখন পাঠদান করছি। তো আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় সেই 33,000, আমি 81-এ ভর্তি হয়েছি, 33,000 স্টুডেন্টের মধ্যে আমি সেই গোপালগঞ্জ থেকে একটা আমার ডবল সেকেন্ড ডিভিশন, আমি আমার বাচ্চাদের গর্ব করে বলি স্কুলে যে আমি কিন্তু ডবল সেকেন্ড ডিভিশন পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো সাবজেক্ট, আমার সাবজেক্ট খারাপ হোক, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার হলেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু আমার মেয়ে হলিক্রসের ছাত্রী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য হয়নি। কারণ ওই যে তাদের গাইড নির্ভর, ভালো রেজাল্ট করতে হবে। আমিও দেখছি যে সব কম্পিটিশন, প্রত্যেক অভিভাবকদের কম্পিটিশন যে ভালো রেজাল্ট, জিপিএ 5 পেতে হবে, জিপিএ 5 পেতে হবে। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি গ্রাম থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়েছে কিন্তু নাই।
অতএব শুধু দোষারোপ শিক্ষকদের করলে হবে না, আমাদের এটা আসলে অভিভাবকদের সচেতন হতে হবে, শুধু আমি একটু সচেতন ময়মনসিংহ হতে আপনাদের হবে। একটু ময়মনসিংহে রফিকুল ইসলাম সাহেব, জি জি হ্যাঁ, আপনি কি শুনলেন আমাদের এই কথাগুলো? উনি যে ওনারা যে কথাগুলো বলেছেন, আপনার অভিমত এটা কি এই ব্যাপারে? জি জি আমি শুনছিলাম। জি, বলেন। আপনারা বলছিলেন যে আমাদের এখন যে চ্যালেঞ্জটি হচ্ছে মানসম্মত শিক্ষা, আমাদের জি। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আজকে ওইটা বলেছেন যে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করা। আমি এর সঙ্গে একমত। তবে এর সাথে যে শর্ত হচ্ছে যে আমাদের মানসম্মত শিক্ষক দরকার। এই লক্ষ্যে সরকার কিন্তু নানান ধরনের প্রশিক্ষণ আমাদের শিক্ষকদের দিচ্ছেন ব্যবস্থা করছে। এবং এনটিআরসি এর মাধ্যমে কিন্তু আমরা ভালো শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু করেছি। ইতিমধ্যে নিয়োগ হয়েছে, ভালো শিক্ষক আমরা পেয়েছি এবং মানসম্মত শিক্ষার যে প্রথম শর্ত গুণগত মানসম্পন্ন শিক্ষক। আরেকটি কথা আমি এখানে অ্যাড করতে চাই, আমাদের রতন স্যার এই কথাটা বলছেন যে অভিভাবকদের একটি ইতিবাচক ভূমিকা এখানে থাকা দরকার। আমি মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকে বলছি, শিক্ষার্থীদেরকে তাদের অভিভাবকগণ ভালো ফলাফল করার জন্য যেই ধরনের প্রেশার দেন, এর থেকে বের হয়ে আসতে হবে, এর থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। আমরা পাঠ্যপুস্তক দিচ্ছি বছরের প্রথম দিন এবং একটি কর্মদিবসও আমাদের এখানে নষ্ট হয়নি। সুতরাং আজকে থেকেই কিন্তু ইনফ্যাক্ট আজকে থেকেই আমাদের শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। এটি একটি চমৎকার উদ্যোগ যে আমাদের কোনো কর্মঘণ্টা নষ্ট হয় নাই। কিন্তু ভালো ফলাফলের বাইরে যে আমাদের একজন ভালো মানুষ হওয়া দরকার, গুণগত শিক্ষার জন্য যে একই মানুষ যে হওয়া দরকার, সেই বিষয়টা যেন আমাদের অভিভাবকরা অনেকটা এখন ভুলতে বসেছেন। শুধুই ভালো ফলাফল জিপিএ 5, গোল্ডেন জিপিএ 5 কিভাবে হবে, এই ধরনের একটা প্রতিযোগিতা এখন চলে আসছে। আমাদের মনে হয় যে এর থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের শিক্ষক এবং একই সঙ্গে অভিভাবক উভয়কে এগিয়ে আসতে হবে। আমাদের রাষ্ট্রীয় পলিসি কিন্তু চমৎকার, আমাদের এই ক্ষেত্রে কিন্তু সরকারিভাবে চমৎকার পৃষ্ঠপোষকতাও আছে ভালো শিক্ষক নিয়োগের জন্য, ভালো পরিবেশ তৈরির জন্য। এই যে আজকে যে উৎসবটা আমরা করলাম, 8 বছরের অষ্টমবারের মতো যে উৎসবটি আমরা করলাম, আপনারা মফস্বলের আমাদের স্যার বলছিলেন, একজন কলেজের যিনি অধ্যক্ষ আছেন উনি বলছিলেন যে মফস্বলে কিরকম অবস্থা। আপনারা সময় টিভিতে আজকে আমরা দেখেছি যে লাইভ তারা দেখিয়েছে, আমাদের ময়মনসিংহের অনুষ্ঠানটিও লাইভ দেখিয়েছেন আপনারা। কি ধরনের উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা স্কুলে এসেছে অভিভাবক সহ, এটি যদি আমরা বছরব্যাপী ধরে রাখতে পারি, আমরা নিশ্চিত ভালো শিক্ষা উপহার দিতে পারবো এই ধরনের শিক্ষার্থীদেরকে। এবং ভালো মানুষ তৈরি করার জন্য অভিভাবকদের আরেকটু সচেতন হওয়া দরকার বলে আমি মনে করি। জি জি, আমি একটু সম্পূরক ভাবনার কথা শেষ পর্যন্ত, বলবো, জি স্যার। যে রফিকের কথার সাথে আমি একমত। তবে যারা আমরা শিক্ষক, আমাদের দায়িত্বটা অনেক বেশি। শিক্ষার কেন্দ্রবিন্দুতে আমরা নিয়ামক শক্তি হিসেবে আছি। আমিও 25 বছর শিক্ষকতা করছি। আমার একটি আবেদন থাকবে সম্মানিত শিক্ষক সমাজের প্রতি, তারা যদি একটু আত্মনিবেদিত হন, একটুখানি দায়িত্বশীল হন, তাহলে আমি বিশ্বাস করি হ্যামিলনের বংশী বাদক একজন শিক্ষক হয়ে উঠতে পারেন, যিনি বাঁশিটা বাজালেই পাহাড়ের ভেতরেও যাওয়া যেতে পারে, আগে কিন্তু তাই নদীর ছিল, ভেতরেও যেতে পারে। আগে কিন্তু সেই একদম জায়গাটিতে- পরিষ্কার হ্যামিলনের ভাষাই ছিল। হ্যাঁ, সেই জায়গাটিতে আমরা ফেরত যেতে চাই। নতুবা জাতি স্বপ্ন দেখবে না, 16 কোটি বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে পারবে না। শিক্ষকদের ফিরে আসতে হবে আত্মনিবেদনায়। তারপরেও সরকারের একটা সীমাবদ্ধতা আছে, যেমন আমাদের যে রেশিও 60:1 রেশিও, আপনি টিচার অনেক ratio স্টুডেন্ট বাইরে রেশিওটা আপনারা আছেন। আমরা 100, বেশি 120 একটা চলে আসছে, জি। ক্লাস কন্ট্রোল করা কোনোভাবেই সম্ভব না। 60 জন বাচ্চাকে একজন টিচার কন্ট্রোল করা, তাকে পুরা 60 জন বাচ্চাকে প্রশ্ন করা, তাদের কাছ থেকে প্রশ্নের উত্তর নেওয়া, এ ধরনের সীমাবদ্ধতা আমাদের শিক্ষকদের আছে। তারপরও শিক্ষকদের যেটা রতন ভাই বললেন যে শিক্ষকদের আরো আন্তরিক হওয়া উচিত। যেমন শিক্ষকদের মধ্যে যদি সিনসিয়ারিটি, ডিসিপ্লিন থাকে, তাহলে বাচ্চারা, যেমন আমরা এখনো ছোটবেলায় সেই প্রাইমারি টিচারদের পায়ে হাত দিয়ে সালাম দিচ্ছি, হয়তো এখন কিন্তু সেই সম্মানটা অনেক, আমি দেখি মাঝে মাঝে, আমার কাছে খুব কষ্ট লাগে যে সেই সম্মানটা এটা দুই সাইড থেকে দুই side থেকে শিক্ষার্থী যারা আছে তাদের মধ্যে তো প্রেক্ষাপটে আবার শিক্ষকদের কারণে দুই হচ্ছে। সাইডেই কিন্তু এই জন্য জি, উনি যে সমস্যাটা আবেদনটা আছে। করছে আমি তার সাথে সম্পূর্ণ একমত। আমরা যদি বাচ্চাদেরকে ওইভাবে নৈতিকতা শিক্ষা দিয়ে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারি, যেটা জেলা শিক্ষা অফিসার সাহেব বললেন, তাহলেই আমরা সেই বিশ্বমানের শিক্ষার দিকে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে বিশ্বমানের শিক্ষার দিকে আমরা যাব, সেটা আমাদের শিক্ষকদের সেই ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রাখা উচিত বলে একটা মনে প্রশ্ন করি। আপনার কাছে আছে স্যার। এই জায়গা থেকে পাঠ্যক্রমে কি এরকম, পাঠ্য বইগুলোতে কি এরকম আছে যে না, তারা এইটা পড়ার পরে গাইড বই না পড়লে উত্তর দিতে পারে না? মানে এইটা এই জায়গাটা স্যার সমস্যাটা কোথায়? আমি এবং যে কারণে কোচিং না, আমি একেবারে দায়িত্ব নিয়ে কথাটি বলছি।
আমার পাঠ্যপুস্তকে যা আছে সেটি যথোপযুক্ত। কেবল আমার শ্রেণীকক্ষে আমার শিক্ষক যদি এই দায়িত্বটুকু পালন করেন, তার উপর অর্পিত যে নৈতিক দায়িত্বটুকু আছে সেইটুকু যদি পালন করেন, বিশ্বাস করেন কোচিংয়ে যেতে হবে না, প্রাইভেট টিউশনে যেতে হবে না। আমরা শুধু শেষ পর্যায়ে আছে আপা, আমি বলি উনি যেটা বলেছেন ক্লাসে, উনি বলেছেন 50 মিনিটের। হ্যাঁ, এখন মনে করেন 120 জন ক্লাসরুমে আছেন, এটা কি সম্ভব যে 120 জনের অন্তত অর্ধেক লোককে অ্যাটেন্ড করার মতো অবস্থা? আসলে এখন যে সুযোগ সুবিধা উনি শিক্ষককে যেটা বলছেন দেওয়া দরকার, সীমাবদ্ধতার ব্যাপারটা হ্যাঁ, আছে টিচারদের, শিক্ষককে যে সুযোগ সুবিধা দেওয়া দরকার সেই সুযোগ সুবিধার ঘাটতি তো আসলে আমাদের আছে, এটা অস্বীকার করার আর্থিক কিছু নেই। সীমাবদ্ধতা আছে, আর্থিক সীমাবদ্ধতা আমাদের আছে। আমরা তো আসলে উন্নয়নশীল দেশ, আমরা এখন উন্নতির সেই পর্যায়ে স্বপ্ন দেখছি। এখন সেই স্বপ্ন দেখতে কাউকে কাউকে তো আসলে একটু এগিয়ে আসতেই হবে। শিক্ষা ব্যবস্থায় কারা এগিয়ে আসবে? শিক্ষা ব্যবস্থায় শিক্ষক এগিয়ে আসবে, শিক্ষার্থীকে শিক্ষামুখী করবে, অভিভাবককেও বোঝাবে। মানে শিক্ষক আসলে আমি এখানে কেন্দ্রেই দেখছি। এবং একই সাথে শিক্ষকের পাশাপাশি আমি শুধু শিক্ষককে বলবো না, এখানে একজন বলছিলেন আসলে, কিন্তু আমি বলবো যে শিক্ষার সাথে সম্পৃক্ত সকলেই, সকল শিক্ষক, তত্ত্বাবধায়ক, ছাত্র, অভিভাবক, ব্যবস্থাপক, গবেষক, সবাই, সকল ব্যক্তি তার অবস্থান থেকে আসলে এখানে কন্ট্রিবিউট করতে হবে। এবং কেমন করে একটা বড় ক্লাস, এখন যেহেতু আমাদের একটা বড় বড় ক্লাস, আসলে এটা অস্বীকার করার কিছু নেই, সকল শিক্ষার্থী আসছে, সম্ভব না, কিন্তু বড় একটা ক্লাস ম্যানেজ করতে যেয়ে আমি কিভাবে মাল্টিমিডিয়া ক্লাস নিতে পারি, কিভাবে সাপোর্ট নিতে পারি অন্য শিক্ষকের, ঠিক আছে, শিক্ষার্থীদের মধ্যে মেন্টরিং সিস্টেম করে, গ্রুপ স্টাইল করে আমি কিভাবে আসলে শুধু শ্রেণীকক্ষেই না, শ্রেণীকক্ষের বাইরেও থাকতে পারি, অন্য সিস্টেমের মধ্যে যাও, কেন আমি শুধু শ্রেণীকক্ষকেই চিন্তা করব? তাই না? শিক্ষা তো আসলে শ্রেণীকক্ষ নির্ভর না, তাই না? ভালো মানুষ হতে গেলে আমার গাছের কাছে যেতে হবে, প্রকৃতির কাছে যেতে হবে, তাই না? নদীর কাছে যেতে হবে, আমাকে মানে আসলে অ্যাপ্লাইড সাইডে যেতে হবে। তো সেই ক্ষেত্রে শিক্ষকের একটা বড় দায়িত্ব এখানে। শেষ পর্যায়ে আপনাকে যদি আমি বলি, এই কোচিং থেকে বাঁচবো কি করে আমরা, মানে এটা আস্তে আস্তে এটা থেকে বের হওয়ার কি উপায় আছে? এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় যতটুকু টাকা পয়সা বা স্কুলে যতটুকু দেওয়া হয় তার থেকে 10 গুণ 20 গুণ টাকা পয়সা কিন্তু কোচিং এ, তার মানে হলো শিক্ষা ব্যবস্থায় এই টাকা খরচ হচ্ছে না, হয়ে যাচ্ছে কোচিং এ। আমার একটু মানে অনেক আসলে কথা বলার আসলে এখানে সুযোগ আছে, আমাদের সম্মানিত শিক্ষক তারাও আসলে কথা বলতে পারবেন। আমার যেটা জায়গায় সেটা হচ্ছে ডিসিমিনেশন দরকার। আসলে আমার কারিকুলাম, আমার তো টেক্সট বই মূল লক্ষ্য না, এটা কারিকুলামকেই ফোকাস করছে, ঠিক আছে? এখানে নৈতিকতার বিকাশ সম্ভব একটা কবিতা দেওয়া আছে, এই কবিতার মধ্য দিয়ে নৈতিকতার একটা ইস্যু দেওয়া আছে, সততা, কিন্তু নৈতিকতার বিষয়টা আরো অনেক ব্যাপক। শিক্ষককে সেই জায়গাগুলোতে সাপোর্ট দিতে হবে, সেই জায়গায় তো তার ইলাবোরেশনের যোগ্যতা দরকার আছে। হ্যাঁ, এটা একটা বিষয়। আর এই জন্য ডিসিমিনেশন শুধু শিক্ষকের কাছে যাবে না, কারিকুলামের ডিসিমিনেশন হবে শিক্ষকের কাছে, একই সাথে অভিভাবক যারা কোচিং সেন্টারে নিয়ে যাচ্ছে তার শিক্ষার্থীকে, ঠিক আছে? এই কারিকুলাম এবং যে শিক্ষক গাইড, এটি আমি মানে অনুরোধ করব যে শিক্ষককে দেওয়ার সাথে সাথে অভিভাবককেও যেন এখানে সম্পৃক্ত করা হয়। অভিভাবককেও একটা সাপোর্ট দেওয়া যায় কিনা, অভিভাবক দেখলো যে আসলে শিক্ষক কিভাবে পড়ানোর বিষয় এখানে, উনি অন্তত ব্লাইন্ড থাকলো না, অন্ধকারে নাই, উনি অন্ধকারে নাই। এটাকে আসলে বাজারজাত করা যেতে পারে, তারা কিনে নিতে পারে, জানি না আমি কোন ওয়েতে যাবে, কিন্তু এটা আসলে অভিভাবককে একটা সচেতন, অভিভাবক সচেতনতা। আমাদের যেমন স্কুলগুলোতে নিয়ম আছে, নির্দেশও আছে, যেমন আমার ডিজি মহোদয় আমি প্রথম যখন যোগদান করি তখনই বলেছিলেন যে ছাত্র, শিক্ষক, অভিভাবক যদি একত্রিত না করতে পারেন তাহলে হবে না। আপনার অভিভাবকদের সাথে কথা বলতে হবে, কথা না বললে আপনার বাচ্চার কি দুর্বলতা, আপনার টিচারের কি দুর্বলতা, অভিভাবকদের কাছ থেকে আপনি শুনতে পারবেন, সব খবর জানতে পারবেন। আমি অনেক সময় একটা ক্লাসের করেছি, অভিভাবক সভা করেছি, সেই ক্লাসের টিচারদের রাখিনি, যে আমি তাদের কাছ থেকে কি অভিযোগ থাকে আমি জানতে পারি। যেমন আমি রূপনগর মডেলে ছিলাম, আমি ওরকম করতাম, আমি যে ক্লাসের হতো আমি টিচারদের অভিযোগগুলো শুনতাম, শুনে সেইটাকে আমি করতাম, যার জন্য ওই স্কুলটাকে আমি সেই স্কুলটাকে একটা সুন্দর স্কুল, আমি 600 স্টুডেন্ট পেয়েছি, সেটাকে আমি 1600 স্টুডেন্ট করে দিয়ে আসছি, স্কুলটাকে 1 কোটি টাকা ফান্ড করে দিয়ে আসছি। একটা সুন্দর একটা যেটা শিক্ষা সচিব মহোদয় প্রত্যেকটা মডেল কলেজের সভাপতি। এই জন্য অভিভাবকদের যদি আমরা মাসিক সভা বা ত্রৈমাসিক সভার মাধ্যমে তাদের যদি বুঝাতে পারি, তাহলে এটা অনেক কাজ হবে। শুধু পাঠ্যপুস্তক কারিকুলাম দিয়ে যে আমরা অভিভাবকরে এটার থেকে বেড়ে আসতে, আমরা যে অভিভাবক সবার কথা আমাদের বলা আছে, আমার সুন্দর অডিটোরিয়াম আছে, আমি যদি ত্রৈমাসিক 1, 2, 3 নিয়ে যদি 3 মাস পর পর আমার তা কি প্রোগ্রেস হলো, আপনার বাচ্চার কি প্রোগ্রেস, কি সমস্যা আছে, কোন টিচার ভালো পড়াতে পারতেছে না, এটা যদি আমি আবার টিচারদের সাথে, আমার ডিজি মহোদয় নির্দেশ ছিলেন যে আপনি প্রথম অভিভাবকদের সাথে কথা বলবেন, সমস্যাগুলো চিহ্নিত করবেন, তারপর আপনি টিচারদের সাথে কথা বলবেন। পরীক্ষার রেজাল্ট হবে, রেজাল্ট নিয়ে আপনি ফলাফল মূল্যায়নে
করবেন। এটা আমি করার পরিপ্রেক্ষিতে আমি আসার পরে এবছর আমি দেখছি যে গত বছর আমার জিএসসির রেজাল্ট ছিল 92%, এবার 98% রেজাল্ট, ভালো রেজাল্ট পাইছি আমি। তারপরে আপনার স্কুল উপরের দিকে যাচ্ছে, আমার উপরের দিকে যাচ্ছে, আমার জিপিএর পরিমাণটাও বাড়ছে। আমি জিপিএর পরিমাণটা আমি রূপনগরে যেমন আমি বলতাম যে আমার যদি খারাপ ছাত্রদের যদি আমি ভালো করতে পারি, আমার সচিব আতাউর রহমান স্যার এক মিটিং এ বলছিলেন যে স্যার আমার 39টা টেস্টে ফেল করছে, সেই বাচ্চাকে আমি 3টা বাচ্চা আমার ফেল করছে আর 36টা বাচ্চা পাশ করছে। তখন উনি বলছিল যে এটাই হলো ক্রেডিট, একটা খারাপ ছাত্রকে ভালো করা। নামি দামি স্কুল ভালো স্টুডেন্টদের নিয়ে কিন্তু ভালো রেজাল্ট করতে পারতেছে না, দেখেন তাদেরও ফেল আছে, তাদেরও জিপিএ, সব জিপিএ নিয়ে যাচ্ছে কিন্তু সব জিপিএ বাড়াচ্ছে না। কিন্তু দুর্বল স্কুলগুলো কিন্তু দুর্বল স্টুডেন্টদের নিয়ে যদি ভালো করতে পারে সেটাই হলো রেজাল্ট আমি মনে করি। এইভাবে যদি আমরা মোটিভেশনটা যদি অভিভাবকদের সাথে ভালো করতে পারি, তাহলে আমরা শুধু বই দিয়ে টিচার্স গাইড দিয়ে দিল আমাকে, এনসিটিভি আজকে দিচ্ছে আমি ওটা রেখে দিলাম, কোনো কাজ করলাম না, তাহলে তো হবে না। এটা আসলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের, উনি একটা কথা বলছিলেন যে অনেক জায়গা বই পায়নি, আমি সে কথাটা প্রথমেই বলছি যে এটা প্রতিষ্ঠান প্রধানের একটা ভূমিকা থাকতে হবে যে কেন আমি বই পাইলাম না, কেন এনসিটিভি আমাকে বই দেয়নি, কেন জেলা শিক্ষা অফিসার, আমি যোগাযোগ করব। এটা এই জন্য আমরা আশা করছি যে আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।